চিত্রাঙ্গনা দ্বিতীয় পরিচ্ছেদ। লেখনীতে ইসরাত জাহান জেরিন। পর্ব সংখ্যা ২৮। বাইরে তখন টিপটিপ বৃষ্টি পড়ছে। আকাশে জমাট মেঘ, মাঝে মধ্যে দূরে কোথাও বিদ্যুতের ক্ষীণ ঝলক দেখা যায়। ভেজা মাটির গন্ধ বাতাসে ছড়িয়ে আছে। দূরে ব্যাঙের ডাক। বাড়ির অন্তর্মহলে দরজার পাশে চুপচাপ এসে বসে নদী। কাঁধে একটা শাল জড়ানো। অনেকক্ষণ ধরে সে অপেক্ষা করছে। মাঝে মাঝে উঠে দরজার ফাঁক দিয়ে বাইরে তাকাচ্ছে, আবার এসে বসে পড়ছে। চোখে ঘুম নেই, মুখে উদ্বিগ্ন ছাপ। মনে মনে আসতে বলল, আজকে একই অবস্থায় ফিরবে মানুষটা। বৃষ্টি একটু বাড়তেই সে উঠে গিয়ে দরজার কপাটে হাত রাখলো। ঠিক তখনই উঠানে বড় পায়ের শব্দ শোনা গেল। নদীর বুকটা ধুক করে উঠল। সে দ্রুত দরজা খুলে দিল। দরজা খুলতে দেখা গেল রাজন দাঁড়িয়ে আছে, ভিজে চুল, কপালে লেপ্টে, জামা কাপড় এলোমেলো, চোখ দুটো লালচে আর হাত বোঝা। শরীরটা তীব্র মদের গন্ধ ছড়াচ্ছে। দাঁড়িয়ে থাকতেও কষ্ট হচ্ছে যে তার। এই নদী এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়াই থাকতে তাকিয়ে রইল তার ওই দিকে। তার চোখে ধরা পড়ল রাজনের অবস্থা। জিমে পড়া চোখ, টলমলে শরীর, মুখে ক্লান্তির ছাপ। নদীর গলে একটু কেঁপে উঠল। এভাবে আবার রাজন দেওয়ালে দিকে হেলান দিয়ে দাঁড়ালো। সে ঘরে ঢুকতে প্রায় হোঁচট খেল। নদী তড়িঘড়ি হাত বাড়িয়ে ধরতেই, ধরবি না, আমি পড়ি, তাতে তোর কি? আর আমি নিচের ভারসাম্য নিচে রাখতে পারি। রাজন ঝাঁঝিয়ে নিয়েই হাত সরিয়ে দিল। নদী থমকে গেল, তবু আস্তে করে বলল, এই অবস্থায় কেন আসে না রোজ? শরীরটা তো নষ্ট হয়ে যাবে। রাজন চোখ কুঁচকে তার দিকে তাকালো। মদের ঘরে চোখ দুটো লাল। চুপ করতো। সে রুক্ষ গলায় বলল, তুই আবার শুরু করছিস নাকি? নদী একটু কেঁপে উঠল, তবু নিজেকে সামনে নিল। আমি তো শুধু আপনার ভালোর কথাই বলছি। রাজন তার ছেলের হাসি হাসলো। ভালোর কথা? তুই আমার ভালোর কথা বুঝবি? হ্যাঁ। সে টলতে টলতে খাটের দিকে এগিয়ে গেল, আবারও হঠাৎ করে ফিরে দাঁড়ালো। আমার জীবনের নিয়ে উপদেশ দিবি না, বুঝেছিস? নদীর চোখ দুটো ভিজে গেল, তবুও সে শান্ত গলায় বলল, আমি বসে থাকি আপনার জন্য, অপেক্ষা করি। রাজন বিরক্ত হয়ে হাত নেড়ে বলে, এই নাটক আমার সামনে করবে না। তোর এসব কান্নাকাটি দেখার টাইম নেই আমার। নদী চুপ হয়ে গেল, তার চোখ দুটো নীরবে জল গড়িয়ে দিল। সে আস্তে করে বলল, দিন কবে বদলাবে? রাজন বিরক্ত হয়ে মাথা ঝাঁকালো। থামবি? না। কি করে বের হয়ে যায় আবার? নদী আর কিছু বলল না। রাজন টলতে টলতে নিচের ঘরের দিকে এগিয়ে গেল। দরজাটা ঠেলে ভেতরে ঢুকতে ভেজা কাপড় থেকে টুপটুপ করে পানি মেঝেতে পড়তে লাগলো। বাতাসের মধ্যে তীব্র ঘ্রাণ ছড়িয়ে। নদী একটু দূরে থেকে তাকিয়েছিল, তারপর ধীরে ধীরে তার পিছন পিছন ঘরে ঢুকলো। রাজন খাটের ধারে বসতে প্রায় হেরে পড়ল। নদী তড়িঘড়ি গিয়ে এসে সামলে নিল। এই অবস্থায় আসবেন না, পড়ে যাবেন। নদী আস্তে করে বলল। রাজন চোখ কুঁচকে তাকালো, কিন্তু কিছু বলল না, শুধু ক্লান্তির ভারে মাথাটা নিচু করে বসে রইল। নদী আলমারি খুলে একটা শুকনো পাঞ্জাবি আর লুঙ্গি বের করলো। তারপর সাবধানে বললে, ভেজা কাপড়টা খুলে ফেলুন, ঠান্ডা লাগবে। রাজন কিছুক্ষণ চুপ থাকে, তারপর বিরক্ত গলায় বলল, তুই আবার ডাক্তারি শিখছিস নাকি? তবুও সে হাত তুলতেই নদী আস্তে করে তার ভেজা শার্টটা খুলে দিল। জামাটা পুরো ভিজে গেছে। নদী সেটা নিয়ে পাশে রেখে দিল, তারপর শুকনো কাপড়টা এগিয়ে দিল। রাজনের শরীর দুলছে। নদী সাবধানে তার বুকের পাঞ্জাবিটা পরিয়ে দিল। একই সাথে পাশের খাটে ছোট্ট মেয়েটাও ঘুমিয়ে আছে। মৃদু নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। নদী একবার মেয়ের দিকে তাকালো, তো আরেকবার রাজনের দিকে। তার গলা কেঁপে উঠল। আপনি একটু ভালো হয়ে যান। ওর দিকে তাকিয়ে হলেও রাজন হেসে উঠল। ওর দিকে তাকিয়ে সে অস্পষ্ট করে বলল, তুই আমাকে শেখাবি কেমনে চলতে হয়? নদী ধীরে বলল, আমি শেখাতে চাই না, শুধু আপনি বদলান। রাজন এবার চোখ তুলে তাকায় তার দিকে। সে দৃষ্টিতে ক্লান্তি আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে বিরক্তি। তুই খুব কথা বলতে শিখে গেছিস দেখতেছি। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সে। কথা বলল না নদী। আমি তো শুধু কথাটা শেষ করার জন্যই। তার আগে রাজন থামিয়ে দিল। শোন, এই উপদেশ দিতে হইব না। কিছুক্ষণ চুপ থেকে সে হঠাৎই
কঠিন স্বরে বলল, তোর ভেতর এমন কিছু আছে যে তোরে আমি ভালোবাসমু? নদী স্তব্ধ হয়ে গেল। রাজন যেন নিচের রাগের কথা বাড়িয়ে দিল। না আছে রূপ, না আছে চেহারা, এই বাড়ির কামের একটা ভিডিও তোর চেয়ে সুন্দর হয়। নদীর হাতটা কেঁপে উঠল, তবু কিছু বলল না। রাজন আবারও বলল, তুই তো অনেক কস। আমার ফারাজ ভাই তার বউরে এত ভালোবাসে কেন? ভালোবাসবো না কেন দেখছোস? তার বউটা কেমন সুন্দরী। অমন বউ থাকলে মানুষ খাইয়েই থাকে। ভালোবাসবো না আবার শর্ত। নদীর চোখে তখন নিঃশব্দে জল জমেছে। রাজন ধীরে ধীরে বলল, কিন্তু তুই তুই আমার জীবনের কোনোদিনও কোনো জায়গা পাবি না। ঘরে বাস করিস যেন হঠাৎই ভারী হয়ে গেল। ঘরের বাতাসটা হঠাৎ যেন ভারী হয়ে গেল, কারণ তুই কখনোই রাফসা জায়গায় আসতে পারবি না, কোনো দিনও না। নদী মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, তার চোখে জল মেঝেতে পড়েছে নিঃশব্দে। আমি ওকে ভালোবাসি, আমার মরার আগ পর্যন্ত ওরই ভালোবাসমু, তুই এই কথা মাথায় রেখে রাখ। বাইরে বৃষ্টি তখন অনেকটাই কমে এসেছে টিনের চালের ওপর। আর আগের মতো ঝমঝম করে বৃষ্টি নেই, শুধু মাঝে মাঝে দুফোঁটা পানি টুপটাপ পড়ছে মৃদু আওয়াজ নিয়ে। দূরে কোথাও ব্যাঙ ডাকছে, রাতটা ধীরে ধীরে গভীর হয়ে উঠছে। ছোট্ট মাটির ঘরটার ভেতরে হারকিনের নরম আলো, আলোটি এত মৃদু মন ধরছে, চারপাশটা এক ধরনের শান্ত হলদুয়া বা ছড়িয়েছে। খাটের ওপাশে পাশাপাশি ছুঁয়ে ফরাজ আর চিত্রা। আজ তাদের বালিশ একটাই। ফরাজ বালিশের উপর মাথা রেখে শুয়ে আছে, আর চিত্রা তার বুকে মাথা রেখে ঘুমিয়ে। চিত্রার চুলগুলো এলোমেলো হয়ে ফরাজের বুকের উপর ছড়িয়ে আছে। ফরাজ নড়তেও সাহস পাচ্ছে না, শুধু চুপচাপ তাকিয়ে আছে তার মুখের দিকে। ঘুমের ভেতর চিত্রা নিঃশ্বাস উষ্ণতা তার বুক ছুঁয়ে যাচ্ছে। ফরাজ আস্তে করে হাত বাড়িয়ে দিতে চিত্রার পিঠে হাত বোলালো। সে ঘুম ভাঙে না যায়, নিজ মনে ফিসফিস করে বলল, এতটা ভরসা নিয়ে ঘুমাও কেমন করে তুমি? কিছুক্ষণ পর মনে হলো মশারির ভেতরে হয়তো একটু মশা ঢুকে গেছে। সে খুব সাবধানে হাতটা বাড়িয়ে পাশে রাখা ছোট্ট বাতিটা জ্বালালো। আলোটা জ্বলতেই সে চারপাশে তাকালো, মশার ভেতরে হাত দিয়ে আলতো করে নাড়লো, মশা ঢুকছে নাকি। সে নিজের মনেই বলল। চিত্রা একটু নড়লো, ফরাজ সঙ্গে সঙ্গে থেমে গেল। তার পিঠে আর হাত বোলালো না। ঘুমো ঘুমো। চিত্রা আধো ঘুমে গা এলালো, একটু গুইয়ে দিল গাটা। বুকের ভেতর মাথাটা আরো গাঢ়ভাবে চেপে ধরলো। ফরাজের ঠোঁটে হাসি ফুটলো। কিছুক্ষণ পর চিত্রা আবার একটু নড়ে চড়ে উঠলো, যেন অস্বস্তি হচ্ছে। ফরাজ ঝুঁকে খুব নরম গলায় বলল, ডাকলো, চিত্রা। চিত্রা চোখ খুলল না, শুধু অস্পষ্ট স্বরে বলল, হুম। ফরাজ মৃদু স্বরে বলল, ওয়াশরুমে যাবে? চিত্রা চোখ বন্ধ করে খুব ছোট করে বলল, হুম। ফরাজ আর এক মুহূর্ত দেরি করলো না। সে খুব সাবধানে চিত্রাকে বুক থেকে সরিয়ে দিল, তারপর তাকে কোলে তুলে নিল। চিত্রা আদো ঘুমের মধ্যে গলাটা হাত দিয়ে জড়িয়ে ধরেছে। ঘুমাচ্ছি তো, সে বিড়বিড় করে বলল। ফরাজ হেসে ফেলল, তাই তো দেখছি, হাঁটতে দিলে পড়ে যাবে। সে দরজা দিকে এগিয়ে গেল। মাটির উঠোনে তখন ভেজা মাটির গন্ধ, বৃষ্টিতে প্রায় থেমেই গেছে। ছাদের ধারে ধারে পানি পড়ছে। ওয়াশরুমের কাছে এসে ফরাজ ধীরে বলল, এখানে নামলাম। সাবধানে। চিত্রা চোখ খুলে আধ খোলা তাকালো, আপনি দাঁড়াবেন? ফরাজ হেসে মাথা নেড়ে বলল, হুম, এখানে আছি। চিত্রা ভেতরে ঢুকে দরজা লাগালো। ফরাজ বাইরে দাঁড়িয়ে চুপচাপ। দূরে ঝোপঝাড়ে ঝিঝি পোকা ডাকছে। কিছুক্ষণ পর দরজা খুলে চিত্রা বের হলো, চোখে এখনো ঘুম লেগে। ফরাজ আবারও তাকে কোলে তুলে নিল। চিত্রা চোখ বন্ধ করে বলল, আমি হাঁটতে পারতাম। ফরাজ আসতে বলল, জানি, তাও কোলে নিলাম কেন? ফরাজ খুব নরম স্বরে বলল, কারণ তুমি আমার বউ। চিত্রা কিছু বলল না, শুধু মাথাটা তার হাতে কাঁধের কাছে রেখে ঝাঁকিয়ে দিল। আবারও ঘরে ফিরে এলো। ফরাজ খাটে শুয়ে দিলাম, মশারিটা ঠিক করে গুজে দিলাম চারপাশে, ঠিক আছে? তারপর আবার শুয়ে পড়ল। চিত্রা ঘুমের মধ্যে হাত বাড়িয়ে তার বুকের পাশে রাখলো। ফরাজ সেই হাতটা আলতো করে নিজের হাতে ধরে নিল। তারপর ধীরে ধীরে চোখ বুঝে চিত্রার পিঠে হাত বোলাতে লাগলো। চিত্রা ঘুমে গেল মুহূর্তেই। ফরাজ সেই ঘুমন্ত মুহূর্তটার দিকে তাকিয়ে থমকে গেল। মনে পড়লো অনেক কথাই। এই ঘরে, এই বাড়িতে চিত্রাকে সে
মারতে চেয়েছিল। ভাবতেই বুকটা কেমন কেঁপে উঠল। রাতের খাওয়ার সময় চিত্রা ফরাজের দিকে তাকিয়ে অনেকটা গল্প করলো। সত্যি গল্প, যদিও বিষয়গুলো ফরাজই তুলেছিল। মোজাম্মেল হোসেনের সাথে চিত্রার পরিচয় কেমন করে হলো? চিত্রা তখন বলল, তার সাথে পরিচয় হওয়ার অনেক আগে থেকে বজ্র এখানে আসে। তার সাথে পরিচয় হয় সেদিন যখন ফরাজ এই বাড়িতে চিত্রাকে প্রথম আগুনে পুড়িয়ে তারপর গুলি করতে চেয়েছিল। তখনই মোজাম্মেলকে কিন্তু জানানো হয়। আগে কেরোসিনের ব্যবস্থা করতে বলেছিল ফরাজ, অথচ সে তখন বুঝতে পারেনি এই মোজাম্মেল চিত্রাকে আগে থেকেই বিষয়টা জানায়। এই মেয়ে ওই দিন জানতো তার মরণ তার ভালোবাসার হাতেই হতে পারত, তবুও নিজেকে বিসর্জন দিয়েছিল সে ভালোবাসার তরে। একজন মানুষ বুঝি এতটাই ভালোবাসতে জানে, মৃত্যুর ভয় বুঝি নেই? যারা ভালোবাসতে জানে তারা বুঝি মৃত্যুকেও ভয় পায় না। সে চিত্রার কপালে চুমু দিয়ে মৃদুস্বরে বলল, তোমাকে অনেক বেশি ভালোবাসি বিবিজান। তবুও আমার হাজারটা জীবনের ভালোবাসাও তোমার এই জনমের ভালোবাসার কাছে তুচ্ছ এবং বেমানান। নদী চুপ করে দাঁড়িয়ে, রাজনের বলা কথাগুলো তার বুকের ভেতর ধারালো কাটার মতো বিচ্ছে। তবুও সে নিজেকে সামলে ধীরে বলল, মানুষের ভুল ভালোবাসতে হয়, কিন্তু এতটা ঘৃণা করে নয়। রাজন চোখ তুলে তাকালো, চোখে রাগ জমতে শুরু করেছে। তুই আবার শুরু করছিস? নদী গলা এবার একটু শক্ত হলো। আমি শুরু করি নাই, আপনি করছেন। সারা জীবন আমার সাথে এমন কইরাই বেড়াইছেন, সবসময় অপমান করছেন। রাজন খাট থেকে নেমে দাঁড়ালো, মদের নেশে শরীরটা তুলছে, কিন্তু কণ্ঠ ক্রমশ কঠিন হয়ে আসছে। তোরে আমি অপমান করছি? তুই কি খুব সম্মানের মানুষ নাকি? নদী এবার চোখ তুলে তাকালো, আমি কিছু না, কিন্তু আমি আপনার সংসারেরই মানুষ। রাজন হেসে উঠল, সংসারের মানুষ? তুই আমার সংসারের মানুষ? তুই? তারপর হঠাৎ সামনে এগিয়ে এলো। নেশা তোরে আমি কোনোদিন আমার নিজেরও ভাবি না। নদী কাপা গলায় বলল, তাহলে এতদিন? কথাটা শেষ হওয়ার আগে রাজনের হাত উঠল, চরের আঘাত নদীর মাথা ঘুরে গেল। সে ভারসাম্য রাখতে পারল না, মেঝেতে পড়ে গেল ধপ করে। তারপর হঠাৎ খাটটা নড়াচড়া শুরু হলো। ছোট নুরির ঘুম ভেঙে গেল। মেয়েটা আধ ঘুমে চারদিকে তাকালো, মায়ের পড়ে থাকা শরীরটা দেখে ভয় পেয়ে গেল। আর মুহূর্তের মধ্যে তার মুখ বিকৃত হলো কান্নায়। আম্মু! নুরির কান্নার প্রেক্ষিতে ছিল তার ধীরে ধীরে জ্বরে উঠতে শুরু হলো। রাজন বিরক্তি নিয়ে মুখে তাকালো, এই আবার শুরু হলো? সে বিরক্তির সাথে বলল, চুপ করা তাকে। নদী তখনও মেঝেতে পড়া, কপালের পাশে চুলগুলো এলোমেলো, চোখে জল, শরীর কাঁপছে। সে উঠতে চেষ্টা করলো, কিন্তু নুরির কান্না থামছে না। রাজনের ধৈর্য শেষ হলো। সে খাটের দিকে এগিয়ে গিয়ে বলল, চুপ করবি না? মেয়েটা ভয় পেয়ে গেল, জোরে কেঁদে উঠল। রাজন হাত তুললো, কিন্তু সেই মুহূর্তে নদী উঠে দাঁড়ালো। হঠাৎ তার শরীরে যেন অন্য এক শক্তি এসে ভর করেছে। সে দৌড়ে গিয়ে রাজনের হাতটা শক্ত করে চেপে ধরলো। থামেন। রাজন বিষময় তাকালো, হাত ছাড়। না, আমারে মারছেন, মরেন। আমি কিচ্ছু বলি নাই, কোনোদিনও বলবো না। সে নিঃশব্দে নিঃশ্বাস নিয়ে বলল, কিন্তু আমার মেয়ের গায়ে হাত তুলবেন না। নুরি তখনও কাঁদছে, ছোট হাতে মায়ের আঁচলটা আঁকড়ে ধরেছে। রাজন দাঁড়িয়ে আছে, তার হাত নদীর মুঠোয় আটকানো। নদী ধীরে স্পষ্ট করে বলল, আমি অনেক কিছু সহ্য করতে পারি, অপমান, কষ্ট, মার সব। তার চোখে জল গড়িয়ে পড়ছে, কিন্তু আমার মেয়ের জীবনে এই দুঃস্বপ্নটা আমি ঢুকতে দিব না। এই জানোয়ারের বাচ্চা, মায়াকে তুই পেটে ধরেছিস? সতীনের মাইয়া মানুষ করতেছস, লজ্জা করে না? নদী তার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। রাজনের চোখ তখনও রক্তবর্ণ। সে দাঁত চেপে বলল, হাত ছাড়েন বলতেছি। নদী মাথা নাড়ল, না, আমি ওর কাছে, আপনি ওর কাছে যাইবেন না। রাজনের চোখ তখনও সংযত নেই। হঠাৎ নদীর হাতটা ঝাঁঝে সরে দিল, এমন জোরে ঠেলে দিল যে নদী আবারও দুলে উঠল। শেফাকে নুরিকে প্রায় টেনে ছিনিয়ে নিল তার কাছ থেকে। নুরি আতঙ্কে চিৎকার করে উঠল, আম্মু! নদীর বুকটা কেঁপে ওঠে। রাজন ছাড়ে নড়ে, কিন্তু রাজনের কানে তখন কোনো কথা ঢুকলো না। সে নুরির হাতটা শক্ত করে চেপে ধরে বলল, চুপ কর, এত কান্দিস কেন? নুরি ভয় পেয়ে আরো জোরে কাঁদতে লাগলো। রাজন বিরক্ত হয়ে গালাগাল শুরু করলো, অভিশাপ একখান জন্মেছিস কেন? তার কণ্ঠে তীব্র ঘৃণা। তোর মায়ের পেটে থাকতেই তোরে পিষা মারা দরকার ছিল। নদীর বুকের ভেতরটা যেন হঠাৎ জমে গেল।
সে কয়েক পা এগিয়ে এলো। একথা কইবেন না। রাজন যেন আরো উন্মাদ হয়ে উঠল। কেন কইব না? নুরি তখন অসহায়ভাবে কাঁদছে। রাজন হাত তুলল। ঠিক সেই মুহূর্তে নদী শক্ত হয়ে গেল। এতক্ষণ সে সহ্য করেছিল অপমান, আঘাত, অপদস্থ। সে মেনে নিয়েছিল, আর যে সত্যি সহ্য করতে পারছে না। তার দৃষ্টি পড়ল পাশের টেবিলের ওপর রাখা কাচের ফুলদানির দিকে। সবকিছু যেন এক মুহূর্তে ঘটে গেল। নদী দৌড়ে গিয়ে ফুলদানি তুলে নিল। তারপর পেছন থেকে সজোরে আঘাত করলো রাজনের মাথায়। হঠাৎই তীব্র শব্দ হলো, কাঁচ ভাঙার কর্কশ আওয়াজ। রাজনের শরীর এক মুহূর্তে কেঁপে উঠল। হাত আগলা হলো। নুরি তার মুঠো থেকে ছুঁড়ে মেঝেতে বসে পড়ল। তারপর রাজন ধীরে ধীরে সামনে হেলে পড়ল। ধপাস করে মেঝেতে লুটিয়ে পড়ল। নদীর হাত থেকে ভাঙা ফুলদানির অংশটা মেঝেতে পড়ে গেল। তারপর বুক ধড়ফড় করে উঠল, হাত কাঁপছে। নুরি কাঁদতে কাঁদতে দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরল। আম্মু, আম্মু। নদী মেয়েটাকে বুকে টেনে নিল। তার চোখে তখনও জল। সে জল শুকিয়ে যাচ্ছে, তবুও তার দৃষ্টি আটকে রয়েছে মেঝের দিকে, রক্তের স্রোত দিকে। সামনে জবাইকৃত পশুর মতো ছটফট করতে থাকা অতি আদরের স্বামীর দিকে।